আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এই বিষয়ে আমার মনে হয় আর কারো ভিতরে কোনো সন্দেহ নেই। প্রফেসর ডক্টর ইউনূস তিনি একদিকে যেরকম আওয়ামী ফ্যাসিস্ট এই লীগকে শুধু দেশে না সারা দুনিয়া থেকে যেরকম দৌড়ের উপর রেখেছেন, ঠিক তেমনই বাংলাদেশের অভ্যন্তরে যারা এই যে আপনার নানা ধরনের পায়তারা করার চেষ্টা করছেন, এই মাত্র কয়েকদিনে যারা আপনার কয়েকশো এই নানা আপনার আছে ইস্যু তৈরি করে মাঠে নেমেছেন, তাদেরকেও ক্যাদানে দিতে তিনি আপনার সংশয় বোধ করেননি। বহিরাষ্ট্র সবাইকে যেরকম তিনি ঠিক করেছেন, ঠিক তেমনই দেশের এই যারা এই ধরনের কন্দল তৈরি করার চেষ্টা করছেন তাদেরকেও তিনি ঠিক করেছেন। দেখেন, প্রফেসর ডক্টর ইউনূস তিনি, আমি মাঝে মধ্যে বলি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যাবিনেটটি হয়েছে, এখানে যদি প্রফেসর ডক্টর ইউনূসের মতো আরও 2-4 জন যদি থাকতেন, তাহলে দেখতেন মানে এই প্রায় 6-7 মাস এত সময়ও লাগতো না, তাহলে আরও আগেই আরও অনেক কিছু আপনারা দেখতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি হয়েছেন যিনি দেশীয় আন্তর্জাতিক সারা দুনিয়ায় নিয়ে গিয়ে তিনি খেলতে পারেন। এখন আসি, এই যে গত 6 মাস ধরে নানা সংস্কারের কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে যাচ্ছেন, কেউ বাধা দিচ্ছেন, কেউ ভিতরে, কেউ বাইরে, কেউ ডিরেক্টলি, কেউ ইনডিরেক্টলি, কেউ অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠকে গিয়ে বলে আসছেন যে হ্যাঁ আমি এর সাথে সম্মত আছি, আবার কেউ এই সম্মত দিয়ে আসার পরেও বাইরে থেকে নানা ধরনের কথা বলছেন। ব্যাপারটা এমন হয়ে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা আপনার সরকার গঠন করেই নাকি মনে হচ্ছে তারা একটা বিপদে পড়ে গেছে। অথচ দেখুন, বাংলাদেশের সমস্ত বিপ্লবী যেই ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা কিন্তু সকলে মিলেই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করেছেন। সেখানে ভুলভ্রান্তি হতেই পারে, সেটা আমরা দেখছি এবং সেটার বিপক্ষে আমরা নানা কথা বলছি। তার মানে এই কি যে আপনি বা তাকে এমনভাবে সমালোচনা করবেন কিংবা এমনভাবে অসহযোগিতা করবেন যাতে তিনিও আপনার ফল করেন এবং আপনিও ফল করেন। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার এই যে গতকালকে কিন্তু একটি আপনার কমিশন গঠন করেছেন এবং সেই কমিশন গঠন করার আগে তিনি কিন্তু জাসদ এবং আওয়ামী লীগের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে বাদ দিয়ে তিনি অন্য সকল রাজনৈতিক দলকে সেখানে ডেকেছেন। বিশাল আকার একটা আপনার সম্মেলন কক্ষ, যেখানে আপনার বহু চেয়ার রয়েছে, যেই চেয়ারে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যারা করেন তারা সেখানে বসেছেন। লক্ষ্যটা কি? এই যে জাতীয় ঐক্যমত, সংস্কার, এতে নানা বিষয় নিয়ে যে কথা হচ্ছে, সে সমস্ত বিষয় নিয়ে একেবারে অফেন আলাপ আলোচনা। প্রফেসর ডক্টর ইউনূস বারবারই এদেশের এই যে রাজনৈতিক দলগুলো তারা এই বল ছেড়ে দিচ্ছিলেন প্রফেসর ডক্টর ইউনূসের কোর্টে। কি এক অদ্ভুত না? অন্তর্বর্তীকালীন সরকার বলেন একটা, ওনারা বলেন একটা, রাজনৈতিক দল এক, জামাত ইসলাম বলে একটা, বিএনপি বলে একটা, আন্দালিব রহমান পার্থ বলে একটা, মানে মান্না বলে একটা, মানে নানা মানুষ নানা ধরনের মত তৈরি করেন। কেউ কেউ সকাল এক কথা, বিকাল এক কথা, ওই যে জাতীয় পার্টির মতো। যাই হোক, নিশ্চয় আপনাদের মনে আছে সেই 90-এর স্বৈরাচার পতনের পরে কি হয়েছিল বাংলাদেশে, তাই না? যেই স্বৈরাচারকে সকল রাজনৈতিক দল মিলে পতন করলো, সেই স্বৈরাচারী দলকে নিয়েই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার একটি সরকার গঠন করলো। কি অদ্ভুত ব্যাপার ছিল, তাই না? আমরা কিন্তু এই কারণেই নানা এই সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেটা আমরা গত 52 বছর ধরে নানা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা প্রতিষ্ঠান নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের বিতর্ক। আপনি দুর্নীতি দমন কমিশনের মধ্যে যান, সেখানে খোদ দুর্নীতি দমন কমিশনের যে প্রধান তিনি চোর বাটপার। আপনি নির্বাচন কমিশনের মধ্যে যান, সেখানে খোদ নির্বাচন কমিশনই আপনার কাছ থেকে বাটপার। দেখবেন তিনি ঘুমায় আছেন, এদিকে আসা একেবারে সুন্দর করে বিবৃতি দিবেন, অমক 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 অমক
আপনার এই আপনার প্রধান হয়ে গেছেন, ভোট হয়ে গেছেন, এই যা হয় আর কি আপনারা দেখছেন গত 16-17 বছর আর কি। মূল কথায় আসি, এই যে 90 স্বৈরাচার পতনের পর যে সংস্কারটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, সেই সংস্কারের বিন্দু মাত্র হয়নি। কি হয়েছে? যেই কারণে, যেই সংস্কার করার জন্য দেশের ছাত্ররা এই যে রাজপথে তাদের রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচার সরকার এরশাদকে পতন করেছিল, এরশাদ পতন হওয়ার পরে নির্বাচন হওয়ার পরে ফের ভোটের ভাগাভাগি, আপনারা মনে হয় জানেন ইতিহাস, সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার এরশাদ সংযুক্ত। এই হচ্ছে ভাগাভাগের রাজনীতি ছিল এবং এভাবেই কন্টিনিউ চলেছে আর কি। কিন্তু এইবার এমন একজন ব্যক্তির হাতে এই দায়িত্ব পড়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, এই প্রফেসর ডক্টর ইউনূস, তিনি কিন্তু যেন তেন ব্যক্তি নন, একদম যেন তেন ব্যক্তি নন। তিনি একেবারে আন্তর্জাতিক মানের প্লেয়ার। এটাকে আপনি মানতেই হবে। এখান থেকে আপনার বের হওয়ার কোনো সুযোগ নাই। এই যে গত কালকে তিনি সবাইকে ডেকে তিনি এই যে জাতীয় ঐক্যমত্যর যে কমিশন, সেখানে তিনি দারুণ কথা বলেছেন। কি বলেছেন? এখানে আপনারা লিখে দেন কি এটা সংস্কার, কে চায়, কে চায় না। যদি আপনারা যদি এখানকার অনেকে আছেন, কেউ যদি চান আমি সংস্কার চাই না, ভালো কথা, লিখে দেন, ওয়েবসাইটে টাঙানো হবে। কি কঠিন কথা সুন্দরভাবে তিনি তুলে ধরলেন, অদ্ভুত, তাই না? সংস্কার আপনি করতেছেন না, ভালো কথা, আপনি বলে দেন করবেন না, ওয়েবসাইটে টাঙানো হবে, দেশের মানুষ দেখবে এই দল এই সংস্কারটা করতে চায় না। তিনি বলছেন যে আপনি এটা সংস্কার করতে আপনার বাধা আছে, এটা করতে আপনার বাধা আছে, এটা আপনি করবেন, ওটা আপনি করবেন, ঠিক আছে, সবাই আপনার এখানে আসেন, এখন বলেন ওপেনে কি বলবেন। সংস্কার এখন আর ওই ইনডাইরেক্ট কোনো সংস্কার হবে না, একেবারে ডাইরেক্ট ওপেন সংস্কার। আপনারা আসবেন, আমার সাথে বলবেন এক কথা, আর এই গোল টেবিলের বাইরে গিয়ে বলবেন আর এক কথা, এটা চলবে না। হ্যাঁ, এই ধরনের কোনো কিছু চলবে না, লুকোচুরি চলবে না, ওপেন। তার মানে দেখেন কি একেবারে খেলোয়াড় না, আন্তর্জাতিক দেশীয় কি একেবারে খেলোয়াড়। কত কঠিন কথা, কঠিন ব্যাপারটাকে তিনি সহজ করে উপস্থাপন করেছেন। কি ভাই, এই জন্যই তো তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই না? বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ তো বহু চেষ্টা করেছিলেন একটা নোবেলের জন্য, পারেনি, বহু অর্থ খরচ করেছেন। সেদিকে আজকে আমি যাব না, ওইসব আলাপই আজকে করবো না। আজকে শুধু আলাপ হবে আন্তর্জাতিক মানের এই খেলোয়াড়কে নিয়ে, প্রফেসর ডক্টর ইউনূসকে নিয়ে। যাই হোক, তিনি তো তার বক্তব্য ক্লিয়ার করে বলেছেন, একদম ওপেন করে দিয়েছেন। আমরা দেখতে চাই কারা সংস্কার চান না আর কারা সংস্কার চান, কারা কোন বিষয়ে সংস্কার চান না, কে কোন বিষয়ে সংস্কার চান, তার উপর বেসিস করেই আমাদের ভোট, এই মূল্যবান ভোটটি আমরা ঠপাস করে যাকে ভালো লাগবে তাকে দিব। মাঠ পরিষ্কার, কথা ক্লিয়ার। প্রফেসর ডক্টর ইউনূস, তাকে নিয়ে সমালোচনা করবেন? জায়গা নাই তো, কোথায় সমালোচনা করবেন? কঠিনভাবে অদ্ভুতভাবে তিনি এই কঠিন জিনিসটাকে একদম সহজ করে দিয়েছেন। আর এখন আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো কথা বলার আপনার সুযোগ নেই। সংস্কার তিনি বলে দিয়েছেন ফাইনালি, সংস্কার আপনাদেরই করতে হবে, রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, শুধুমাত্র আমরা কমিশন সহযোগিতা করবে, একদম সাফ কথা। যাই হোক, আশা করব বাংলাদেশের যেই সংস্কারগুলি দরকার, সেই সংস্কারগুলি অবশ্যই হবে এবং সেই প্রয়োজনীয় সংস্কারগুলি শেষ করেই বাংলাদেশের একটি সুন্দর গঠনমূলক সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।